যে বিষয়ে আজকে এখানে আলোচনা করার জন্য বলা হয়েছে, I have been invited by Advocate Imran. I refuse to say anything. Rather, I introduce Miss Adiba Ruhul, a fresher from the King's College, a law graduate from King's College, and LLM from the Queen Mary, the Bar Vocational Force from University of Law, to say something. And she has done this one, and she has already said instead of me, because I am the unfortunate father who has no knowledge about this AI. But there are certain things from this discussion I have gathered, and that has helped me to say something. First of all, it is very important. It is very important that we introduce artificial intelligence in our legal practice. If we want to compete with this world, then we have to be very focused. We have to enrich ourselves by our knowledge. We have to adapt with the changing world. Let me give you some experiences that I had here in the Supreme Court Bar Association. একটু বাংলায় বলি, পরে মাঝখানে চেষ্টা করবো অনেক কিছু ইংরেজিতে বলতে। করোনার সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে, সারা দেশ যখন স্তব্ধ হয়ে গেল, এই সুপ্রিম কোর্টে কোনো পাকপক্ষী কাকপক্ষী আসে না। দুর্ভাগ্যজনকভাবে সে সময় আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রথমবারের মতো সম্পাদক নির্বাচিত হলাম 2020 সালে। আমার চিন্তা, এই করোনার মধ্যে সবার স্তব্ধ হয়ে গেল, এই সুপ্রিম কোর্টের আইনজীবীরা যেহেতু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সুতরাং আমি তো স্তব্ধ হয়ে গেলে হবে না, আমার তো আমার ডিউটি পালন করতে হবে। বিশ্বাস করেন, যারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, যারা কোর্ট যখন খোলার পরে দেখেছেন প্রত্যেকটা হল রুমের টেবিলের উপরে আধা ইঞ্চি পরিমাণ পুরো ময়লা। এই সুপ্রিম কোর্টের প্রত্যেকটা জায়গায় গাছ পাকে, এখানে ইঁদুর থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যার বাসা বাড়ি হয়েছে। But I was the first person, I was the lone person in the Supreme Court during this corona, যেখানে আমি মনে করলাম যে আমার এই সময়কালের মধ্যে আমার দায়িত্ব পালন করতে হবে, বিকজ আই হ্যাভ ভোটেড টু বি দ্য সেক্রেটারি অফ দ্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, রিচার্জ মাই ডিউটি। এখানে যারা অনেক সিনিয়র যারা আছেন মেম্বার, তারা জানেন, ওই যে সামনে মিন্টু দেখতেছি, ওদিকে আলোকে দেখতেছি যারা। এ কথা বলার অর্থ হচ্ছে কোর্ট তো বন্ধ থাকতে পারে না, বাট আনফরচুনেটলি বাংলাদেশে সাংবিধানিক কোর্ট করোনার সময় বন্ধ ছিল অনেকদিন। অ্যাট ওয়ান স্টেজ তৎকালীন প্রধান বিচারপতি বললেন, পরবর্তী যিনি প্রধান বিচারপতি হয়েছেন তাকে দিয়ে একটা ফিজিক্যাল কোর্ট চালু করা হবে। এবং আমার সঙ্গে লয়ারদের কমিউনিকেশনের একমাত্র মাধ্যম হচ্ছে ফেসবুকে। আমি ফেসবুকে স্ট্যাটাস দিই, এটা হবে এটা হবে, কেউ কমেন্ট করে, তখন অনেক মানুষ কমেন্ট করে জানতো না, মাত্র সেদিনের কথা বলছি। প্রথমে বললাম আমরা 12 ফুট পর দাঁড়াবো, এরকম এরকম বক্স করবো, এই বক্সের মধ্যে দাঁড়াবো, একজন যাবে, একজন ই করে দিবে, পিটিশন দিবে। কোর্টের লয়ারদের চাপাচাপির মধ্যে একটা পর্যায়ে আসলো যে না, আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোর্টের ফাংশনারি চালানো হতে হবে। প্রশ্ন হলো, সবার মধ্যে রিভি পড়ে গেল, আমাদের সিনিয়ররা তো আপনার এই ফেসবুক, ইন্টারনেট, ডিজিটালি ইমেল এগুলো কিছু বোঝে না, কি হবে? মানে আমি একটু বক্তা ছিলাম, আমি বললাম না, এটা শুরু করতে হবে কোর্ট। কারণটা কি? আমি বললাম, যে সিনিয়র ফেসবুক চালাইতে পারে, যে সিনিয়র ফেসবুকে আমাদের কোনো নারী সহকর্মী সুন্দরী নারীদেরকে দিয়ে লাইভ দিতে পারে, তার পক্ষে সম্ভব, কোনো অসুবিধা নেই। বিশ্বাস করেন, প্রথম 1-2 দিন করে একজন সিনিয়র একজন জুনিয়রের অ্যাসিস্ট্যান্স লেগেছে, এরপরে সবাই সিনিয়ররা এত বেশি অভ্যস্ত হয়েছে, লাস্টে যখন ফিজিক্যাল কোর্ট হয়েছে তখন সিনিয়ররা আমাকে দেখলে বলতো, ওর তো ভালো ছিল, ঘরে বসে বসে করতাম।
আমি বলছি একটা যে কোনো টেকনোলজির বেনিফিটটা নেওয়ার জন্য যদি সেভাবে চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে আমরা অ্যাডাপ্ট করতে পারবো, এবং সেটা আমরা অ্যাডাপ্ট করেছি। প্রশ্ন হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত বেশি ফাস্ট মুভ করে আমাদের তুলনায় যে আমাদের বুদ্ধিমত্তা সেখানে হার মানে। এইটা হচ্ছে সমস্যা। আমি রিয়েল সমস্যাটা মনে করি। প্রথম কথা হচ্ছে, আপনি একটা টেকনোলজির সর্বোচ্চ ব্যবহার করবেন, তার বেনিফিট নেবেন। সেই বেনিফিট নেওয়ার জন্য আপনার বুদ্ধিমত্তার লেভেলটা কোন জায়গায় পৌঁছাতে হবে যে আপনি ওখানে রিচ করতে পারেন। এটা হচ্ছে আমাদের সমস্যা। কেন বেসিক সমস্যা লয়ারদের ক্ষেত্রে বলি যারা এটা করছেন, সেটা হচ্ছে, দেখেন, এই আমাদের সুপ্রিম কোর্টে যারা মানবতত্ত্ব অনলাইন রিসার্চ, এটাই ছিল না, এটা আমি ইন্ট্রোডিউস করেছি। এই সুপ্রিম কোর্টের অডিটর আমাদের লাইব্রেরিতে মানবতত্ত্ব অনলাইন অ্যাক্সেস, এটা ছিল না। অনেকে মনে করতে অপ্রয়োজনীয়। মানবতত্ত্ব যে ছেলেটা বিভিন্ন জায়গায় আমাদের কাছে মানবতত্ত্ব বিক্রি করে, দেখেন, শহরে বললে স্যার আমি আপনাকে ডিসকাউন্ট করে দিচ্ছি, একটা কন্ডিশন, আপনার সবগুলো কম্পিউটারের মধ্যে আমরা আপনার এই মানবতত্ত্ব দিয়ে দিব। তো যাচ্ছে মানবতত্ত্ব আমরা দিয়ে দিছি, এবং সেই মানবতত্ত্বের পরিপ্রেক্ষিতে আমাদের বেশ হয়েছে। এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাই, যে আগেই বলেছি যে এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, তবে কতগুলো অভিজ্ঞতা থেকে আমি ছোট ছোট জিনিস দুটো তিনটে কথা বলি, গল্প বলি। গত 11 জুন 2025 তারিখে আমি তখন লন্ডনে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সে সময় লন্ডনে গেছেন। যে সাক্ষাতের সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যে সফরের সময় তিনি বর্তমানে রাজা সাবেক প্রিন্স চার্লসের সঙ্গে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বৈঠক করেছেন। ওই সময় আমি একটা আর্টিকেল লিখেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রাপ্তিতে বেগম খালেদা জিয়া এবং প্রিন্স চার্লসের ভূমিকা। বিকজ আই ওয়াজ দ্য ফার্স্ট হ্যান্ড উইটনেস যখন প্রিন্স চার্লস বাকিংহাম প্যালেসের মধ্যে এই ডক্টর ইউনূস সাহেবের নোবেল প্রাপ্তির ব্যাপারটা প্রথমে নিষেধ করেছিল। আমার বাস্তবধর্মী অভিজ্ঞতা থেকে আমি একটা বাংলায় একটা ফেসবুকে আর্টিকেল মতো লিখেছি, যেটা বিভিন্ন পত্র পত্রিকা দিয়েছে। এখন একদিন পরে দেখি, আমি তার নাম বলতে চাই না, আমার এই বাংলা লেখাটা আমি যত না চিন্তা করে বাংলা লিখেছি, তার থেকে সুন্দর করে একজন ট্রান্সলেট করে ফেসবুকে দিয়েছে ইংরেজিতে। আমি তার ট্রান্সলেশনটা অত্যন্ত উচ্ছ্বসিত আবেগাপ্লুত হয়ে আমি তাকে ধন্যবাদ দিয়ে ফেসবুকে দিয়েছি যে আমি একটা সুন্দর